Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত গল্প পাঠের আসরে আমাদের আজকের নিবেদন আমরা কেউ আর আসব না। রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। শুরু হচ্ছে গল্প আমরা কেউ আর আসব না। প্রমোটার ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে অনুকূলবাবুকে বলল, এ নিন আপনার চাবি। তাহলে এবার দরজা খুলে দুগ্গা দুগ্গা বলে ফ্ল্যাটে ঢুকে পড়ুন। আমাদের লোক কাল এসে সব কিছু কিন্তু ঠিক করে দিয়ে গেছে। কল খুললেই জল, সুইচ টিপলেই বাতি জ্বলবে। আর কোনো অসুবিধা হলে আমাদের অফিসে ফোন করলেই সঙ্গে সঙ্গে লোক চলে আসবে। চাবি দিয়ে দরজা খুলে ঘরের ভেতর পা রাখতেই অনুকূলবাবুর বুক আনন্দে ভরে গেল। প্রমোটারের লোকেদের সাথে এর আগে দুদিন এ ঘরে এ ফ্ল্যাটে পা রেখেছিলেন তিনি, কিন্তু যখন তিনি দেখতে এসছিলেন এটা তার নিজের ঘর ছিল না, এটা এখন তার নিজের ঘর, নিজের ফ্ল্যাট। একথা ভাবতেই কেমন যেন রোমাঞ্চ হচ্ছে তাঁর। অনুকূলবাবু এমনই একটা দিনের জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিলেন। একটা ছোট সংস্থায় সামান্য বেতনে চাকরি করেন তিনি। এই ফ্ল্যাটটা কেনার জন্য তিল তিল করে পয়সা জমিয়েছেন। শ্যামবাজার থেকে শিয়ালদহ হেঁটে আপিস করেছেন। ঘনিষ্ঠ আত্মীয়দের বিয়েতে সোনার বদলে শাড়ি দিয়ে কাজ সেরেছেন। মেয়েকে স্ক্রিন টাচ মোবাইল দিতে পারেননি, ছেলেকে ল্যাপটপ দিতে পারেননি। আরও কত কিছু কষ্ট ও না এর বিনিময়ে এই ফ্ল্যাট। যদিও এই 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা শহরে নয়, শহরতলিতে। ফ্ল্যাটটাও 4 তলায় এবং লিফটও নেই, তবুও এই ফ্ল্যাটটা তার নিজের। শ্যামবাজারে যে বাড়িতে তিনি ভাড়া থাকেন সেখানকার মতো ভোর হলেই অন্য ভাড়াটিয়াদের সাথে ধাক্কাধাক্কি করে টাইম কলের লাইনে দাঁড়াতে হবে না। রাত 12টার পর কোনো ঘরে বাতি জ্বললে পরদিন সকালে বাড়িওয়ালা দেখা হলে বলবেন, ইলেকট্রিক চার্জ এখন বেড়ে গেছে, সেটা আপনি জানেন তো অনুকূল বাবু? এখানে তেমন সব ব্যাপার নেই। এখানে কল খুললেই জল, সুইচ টিপলেই আলো, কেউ এখানে কিচ্ছু বলতে আসবে না। একটা ড্রয়িং, 2টো বেডরুম, একটা কিচেন, বাথরুম আর একটা ছোট্ট ব্যালকনি। অনুকূলবাবু প্রথমে একবার পুরো ফ্ল্যাটটা ঘুরে নিলেন। তারপর কোনো ঘরের দরজা খুলতে লাগলেন, কোনো ঘরের জানলা বন্ধ করতে লাগলেন, কখনো বাতি জ্বালাতে নেভাতে লাগলেন, কখনো বা আবার জলের কল খোলা বন্ধ করতে শুরু করলেন। এই কাজগুলো তিনি যতটা না করতে লাগলেন সব কিছু ঠিকঠাক আছে কি না তা পরখ করার জন্য, তার চেয়েও বেশি করতে লাগলেন মনের আনন্দে। তাঁর নিজের বাড়ি বলে কথা। অনেকটা বাচ্চা ছেলেদের মতোই তিনি কাজগুলো করে চললেন। অনুকূলবাবু যখন তৃতীয়বারের মতো ড্রয়িং সংলগ্ন বেসিনের কলটা খুলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় পিছন থেকে একটা গলার শব্দ শুনতে পেলেন। দাদা, হ্যাঁ, নিশ্চয়ই এই ফ্ল্যাটটা নিলেন? অনুকূলবাবু মৃদু চমকে উঠে পিছনে তাকিয়ে দেখলেন খোলা দরজা দিয়ে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়িয়েছেন এক ভদ্রলোক। বয়স অনুকূলবাবুর মতোই, বছর 50 হবে। শীর্ণকায়, চোখে চশমা, পরনে ধুতি পাঞ্জাবি, বেশ নিরীহ গোছের চেহারা। অনুকূলবাবু বললেন, আগে হ্যাঁ, আপনার পরিচয়টা? আমার নাম শীতাংশু বাগ।
আমি এই ফ্লোরেই থাকি। আসলে আগেও দুদিন আপনাকে ঢুকতে দেখেছি, আর যখন প্রমোটার আপনার হাতে চাবি তুলে দিল তখনই অনুমান করলাম যে ফ্ল্যাটটা আপনি কিনে নিয়েছেন, তাই একটু পরিচয় করতে এলাম। ভালো করেছেন। তার মানে আপনি আমার প্রতিবেশী, তাই তো? আপনি নিজে পরিচয় করতে এলেন বলে বড় ভালো লাগলো। প্রমোটার বা প্রমোটারের লোক ছাড়া এখানে তো আমার সাথে আর কারো কোনো চেনা জানা নেই। এখানে এখনো খুব বেশি লোকের দেখা পাবেন না। ফ্ল্যাটগুলো সব বিক্রি হয়ে গেছে ঠিকই, তবে পয়সাওয়ালা লোকেরা ফ্ল্যাটগুলো কিনে তালা বন্ধ করে ফেলে রেখেছে। আসলে এই জায়গা আরো বেশি ডেভেলপড হলে ফ্ল্যাটগুলো আরো বেশি দামে বেচে মুনাফা করবে বলে। সেই, তবে আমি কিন্তু পয়সাওয়ালা লোক নই মশাই। কি যে বলেন! আমি ছাপোষা মানুষ, অনেক কষ্ট করে ফ্ল্যাটটা কিনছি, তাও কিনতে পারলাম কিছুটা সস্তায় পেলাম বলে। কিছুদিন বাদেই স্ত্রী পরিবার সমেত এখানেই আমি উঠে আসব। আমিও মশাই আপনার মতো ছাপোষা মানুষ। গড়িয়াতে একটা বইয়ের দোকান ছিল, ওর থেকেই সংসার চালিয়ে পয়সা জমিয়ে এই ফ্ল্যাটটা কিনেছি। অনেক কষ্ট করতে হয়েছে এর জন্য। তাহলে তো বলা যায় আমরা একই নৌকার যাত্রী, কি বলেন? তাহা যা বলেছেন। সারা বিল্ডিং এর মধ্যে আপনার এই ফ্ল্যাটটা কিন্তু সবচেয়ে ভালো। 4 তলায় উঠতে হয় বলে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু দক্ষিণ খোলা, বাইরে তাকালে দূরে কি সুন্দর সবুজ চোখে পড়ে। 4 তলা বলেই কেবল টিভি, টেলিফোন বা ইলেকট্রিকের তার আপনার চোখের সামনে নাচবে না। আকাশের চাঁদ, শরতের মেঘ এইসব তারে আটকাবে না। আর জানলার পাশে শুয়ে উন্মুক্ত আকাশ দেখতে পারবেন। একদম ঠিক তাই, একদম ঠিক বলেছেন। এই সবের জন্যেই এই ফ্ল্যাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তা কিছুদিন মানে কদিনের মধ্যে আসবেন এখানে? ওই আমি যেখানে থাকি মশাই, সেখান থেকে আজ উঠে আসতে পারলেই ভালো ছিল। সে কি? তবে সপ্তাহ খানেকের মধ্যেই চলে আসব। বেশ বেশ বেশ। তার আগে ফ্ল্যাটে কিছু খুচরো কাজ বাকি আছে। এই ধরুন, এই ড্রয়িংয়ের একটা প্লাইউডের একটু দেওয়াল আলমারি বসাবো, বা ওই কিচেনে বা বাথরুমে কিছু টুকটাক কাজ আছে। ইলেকট্রিকেরও কিছু কাজ বাকি। এই সব মিটলে তারপর তো আবার ওই মালপত্রগুলো আনতে হবে, সেগুলো সাজাতে হবে। তারপর পুরনো দিনের সব ওই ভারী ভারী জিনিস তো, সময় লাগবে আর কি গুছিয়ে সব করতে। ঠিক ঠিক। কাল থেকেই সব কাজের জন্য লোক লাগাবো। কাঠমিস্ত্রিও আসবে, এখানেই আসার কথা। হ্যাঁ, এইসব কাজ আপনারা আসার আগে একবারই করিয়ে নেওয়া ভালো। হ্যাঁ, তাই তো, তাই করছি। এ কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই একটু শব্দ করে ঘরে ঢুকলো একজন। তাকে দেখে অনুকূলবাবু বললেন, এই কাঠের কাজের জন্য লোক এসে গেছে। আচ্ছা, আপনি তবে কথা বলুন, আমি আসি এখন। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মিস্ত্রিরা এখানে কাজ করবে, কিন্তু কি বলুন তো, ওই আমি তো রোজ আসতে পারবো না, আপিস আছে আর কি। যদি সম্ভব হয় মাঝে মাঝে ওদের কাজ একটু দেখে যাবেন। ওই নিজের কাজ ভেবেই দয়া করে যদি প্রয়োজনে পরামর্শ দেন। এখানে তো আর আমার অন্য কেউ পরিচিত নেই, তাই আর কি বলছি। আরে আরে আরে, আপনি ওসব নিয়ে ভাববেন না, আমি নিশ্চয়ই আসবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শীতাংশুবাবু চলে যাবার পর বেশ কিছুক্ষণ ধরে কাঠের কাজের লোককে কোথায় কি করতে হবে বুঝিয়ে দিলেন অনুকূলবাবু। মালপত্র সমেত কাজের ফুল কন্ট্রাক্ট লোকটার। কাজ বুঝে নিয়ে সে চলে যাবার পর দরজা জানলা বন্ধ করে অনুকূলবাবু যখন নিচে নামলেন তখন বাইরে অন্ধকার নেমে গেছে। শহরতলির এ জায়গা এখনও বেশ ফাঁকা ফাঁকা। জলাজমি বুঝিয়ে এই উপনগরী গড়ে তোলা হচ্ছে। শীতের বেলা বাড়ি ফেরার বাস ধরবার জন্য তাড়াতাড়ি বড় রাস্তার দিকে এগোলেন তিনি। কিছুটা এগোতেই
রাস্তার পাশে একটা চায়ের দোকান, হেরিকেন জ্বলছে সেখানে। অনুকূলবাবু সেই জায়গায় আসতেই হঠাৎ দুটি লোক গুমটি ছেড়ে বেরিয়ে এলো। তাদের একজন তাঁকে উদ্দেশ্য করে বলল, দাদা কি এই 4 তলার ফ্ল্যাটটা কিনলেন? অনুকূলবাবু প্রশ্ন শুনে একটু থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে তাকালেন লোক দুটোর দিকে। তাদের পরনে চোঙা প্যান্ট, গায়ে টাইট শার্ট, একজনের হাতে বেশ কয়েকটা আংটি, আর অন্যজনের এক কানে আবার একটা দুলও আছে। তিনি জবাব দিলেন, হ্যাঁ, কিনলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না ভাই। দয়া করে যদি একটু পরিচয়টা দেন। চিনবেন কি করে? আপনি তো নতুন এসেছেন, তবে এখানে আমাদের সবাই চেনে। আমি হলো বঙ্কু, আর এ হলো কেষ্টা। ও, আচ্ছা আচ্ছা। আমরা হলাম বিশিষ্ট সমাজসেবী, সনাতন হালদারের লোক। পাড়ার ভালো মন্দ খবর যা হয় সব তো রাখতে হয় নাকি? তাই জানতে চাইলাম আপনি ফ্ল্যাটটা কিনেছেন কি না। দাদা একটু চা খাবেন? না ভাই, আজ নয়, অন্য কোনো দিন একটা খাবো না। আচ্ছা, বাসটা না হলে একটু মিস করে ফেলবো। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে। আবার নিশ্চয়ই দেখা হবে। আমি তো কদিনের মধ্যেই চলে আসবো এখানে। মাঝে দুদিন ফ্ল্যাটে আসতে পারেননি অনুকূলবাবু। এক সেট চাবি মিস্ত্রিদের কাছে দেওয়া, কাজ করছে তারা। সেদিন শনিবার, অফিস ফেরতা বিকেলবেলা মিস্ত্রিরা কেমন কাজ করছে দেখার জন্য ফ্ল্যাটে এলেন অনুকূলবাবু। দিনের শেষে মিস্ত্রিরা তখন যন্ত্রপাতি গোছাচ্ছে বাড়ি ফেরার জন্য। ড্রয়িং রুমে ঢুকেই দেয়ালের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে মিস্ত্রিদের জিজ্ঞেস করলেন, এই ওই দেওয়াল আলমারির ফ্রেম ডান দিকের দেওয়ালের বদলে বাঁ দিকের দেওয়ালে কেন? আমি তো তোমাদের বুঝিয়ে দিয়েছি কোথায় কি লাগাতে হবে। না, আপনি ডান দিকে বলেছেন ঠিকই, হ্যাঁ তো? কিন্তু ওই প্রথম দিন মানে আপনার সাথে যে বাবু এসেছিলেন না, ওই যে লম্বা করে বাবুটা, দুটি পাঞ্জাবি, যাকে আপনি আমাদের কাজ দেখতে বলেছিলেন। হ্যাঁ, বুঝেছি, বলো বলো কি? এসে বললেন ওটা বাঁ দিকে লাগানোই নাকি ঠিক হবে। তাই? হ্যাঁ, তাই তো আমরা এরকম করলাম। অনুকূলবাবুর মনে পড়ে গেল শীতাংশুবাবুর কথা। তাকে প্রায় ভুলেই গেছিলেন, কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত তিনি দিতে গেলেন কেন? মনক্ষুণ্ণ হলেন তিনি, কিন্তু মিস্ত্রিদের কিছু বললেন না। সে অর্থে তাদের কোনো দোষ নেই। প্রথম দিন তো তাঁদের সামনেই তিনি ভদ্রলোককে মিস্ত্রিদের কাজ দেখতে বলেছিলেন। তবে এখন আর ফ্রেমটা খোলা যাবে না, দেয়াল ফুটো করা হয়েছে, রং চটা হয়ে যাবে জায়গাটা, কাজেই ওটা ওখানেই করতে হবে। এরপর সামান্য কিছু কথা বলে মিস্ত্রিরা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল, আর তার পরপরই শীতাংশুবাবু ফ্ল্যাটে ঢুকলেন। এই যে দাদা, আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন যে আমি কেন দেওয়াল আলমারিটা বাঁ দিকে লাগাতে বললাম বলে। মিস্ত্রিরা বলল কাজ বসানো পাল্লা হবে, কিন্তু ভেবে দেখুন, জানলা দিয়ে রোদ এসে পড়ে ওই ডান দিকের দেওয়ালে। ভিতরে কোনো রঙিন জিনিস থাকলে রোজ রোদ পড়ে তার রং কিন্তু ঠিক নষ্ট হয়ে যাবে। বাঁদিকে তো সে সমস্যা নেই। ঠিকই বলেছেন ভদ্রলোক, এ ব্যাপারটা তো চিন্তা করেননি অনুকূলবাবু। তিনি বললেন, ও, ভালোই করেছেন ওদের এই ব্যাপারটা বলে। এটা তো আমার মাথায় আসেনি দাদা। তাই দেখুন, ড্রয়িংটা কিভাবে সাজাবেন এবার তাই বলি। ড্রয়িংয়ের মাঝখানে একটা 5 ফুট বাই 4 ফুট ছোট কার্পেট, তারপর একটা কাঠের টি টেবিল, আর তাকে ঘিরে একটা সোফা সেট। পূব দিকের দেয়ালে একটা এলসিডি টিভি, পশ্চিমের দেওয়ালে একটা যামিনী রায় বা রবীন্দ্রনাথের পেন্টিং। কাঁচের দেওয়াল আলমারির দুটো র্যাকে বই,
শোপিস আর ফটো ফ্রেম এইসব থাকবে আর কি। দরজার কোণে একটা বাঁকুড়ার ঘোড়া অথবা ধাতুর তৈরি একটা পড়ি বা একটা গণেশ, বেশ ছিমছাম একটা ড্রয়িং রুম। ভদ্রলোক এমনভাবে কথাগুলো বলছিলেন যেন তিনি নিজের ড্রয়িং রুম সাজানোর কথা বলছেন। তার কথা শুনে অনুকূলবাবু বললেন, আপনি তো ভালোই বলেছেন, কিন্তু আগে একান্ত প্রয়োজনীয় যে কাজগুলো করতে হবে সে ধাক্কাটা একটু সামলে নিই মশাই। এসবের জন্য ধার করতে হবে বলেই মনে হচ্ছে, তারপরে কি হবে দেখি। আরে হবে হবে, ধীরে ধীরে সব হয়ে যাবে, অত ভাববেন না তো। ফ্ল্যাটটাই যখন হলো তখন ধীরে ধীরে সব হবে। আচ্ছা তাহলে এবার আমি আসি, আবার দেখা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার ফ্ল্যাটটা কোনটা? আর আপনার একটা ফোন নম্বর যদি দেন আমায়। আপনার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাই আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে সেটা সারাদিন তালা বন্ধই থাকে, আমি তো সারাদিন বাইরেই থাকি। আমার পরিবার আসেনি এখানে, আর কোনো ফোনও আমার নেই। তবে কোনো যোগাযোগের অসুবিধা হবে না, আমি আবার আসব। এই কথা বলে অনুকূলবাবুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন শীতাংশুবাবু। অনুকূলবাবু তারপর দরজাটা বন্ধ করে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতে দেখতে কোথায় কি করা যায় ভাবতে লাগলেন। পরদিন থেকে ইলেকট্রিক মিস্ত্রিরাও কাজ শুরু করবে। কাল রবিবার, তাদেরকে সঙ্গে নিয়ে সকালের দিকে অনুকূলবাবু একবার ফ্ল্যাটে আসবেন কাজ বোঝাতে। তারপর আবার তিনি আসবেন ৩-৪ দিন পর ইলেকট্রিকের কাজ বুঝে নিতে। মনে মনে এইসব পরিকল্পনাই করছিলেন। হঠাৎ দরজাতে টোকা দেওয়ার শব্দ হলো। শীতাংশুবাবু আবার ফিরে এলেন নাকি? অনুকূলবাবু দরজা খুললেন। না, শীতাংশুবাবু নয়, দাঁড়িয়ে আছে দুজন লোক। কেমন যেন চেনা লাগছে তাঁদের। অনুকূলবাবুর সন্দেহ কাটিয়ে একজন বলল, চিনতে পারছেন? ওই সেদিন সন্ধ্যা চায়ের দোকানের সামনে দেখা হয়েছিল, আমি বঙ্কু আর কেসটা। আপনার খোঁজ নিতে এলাম দাদা, এটা আমাদের একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে না? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? তেমন কিছু হলে আমাদের জানাবেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। না ভাই, অসুবিধা কিছু হচ্ছে না। বাবা এখানে নতুন আসছি, আপনারাই তো ভরসা। তেমন কিছু হলে অবশ্যই জানাবো। বাবা বাবা, তাহলে কথা ছিল দাদা। হ্যাঁ বলুন বলুন। জানেন তো আমরা সমাজ সেবা করি। এই ধরুন গিয়ে ব্লাড ডোনেশন আর সাংস্কৃতিক অনুষ্ঠান, দুস্থদের জামা কাপড় বিলি। এই জন্য আর কি বলবো, আর বলতেও কেমন লাগে, চাঁদা দিতে হবে আপনাকে। অনুকূলবাবু এবার তাদের আসার আসল উদ্দেশ্য বুঝতে পারলেন। নতুন পাড়ায় এলে এমন 200-500 টাকা চাঁদা দিতে হয় বলে শুনেছেন অনুকূলবাবু। তা তিনি একটু ভেবে নিয়ে বললেন, আপনারা যখন সমাজ সেবা করেন তখন অবশ্যই দেব। আমি এদিকটা একটু সামলে নিই বরং, কেমন? ওই মিস্ত্রি কাজে লেগেছে, আপনারা এক কাজ করুন, আপনারা বরং ওই বৃহস্পতিবার বিকেলের দিকে আসুন, তখন না হয় দিয়ে দেবো। নো প্রবলেম। ঠিক আছে, আমাদের কোনো তাড়া নেই দাদা। আপনি তো পালিয়ে যাচ্ছেন না, আর আমরাও পালাচ্ছি না। বৃহস্পতিবারই আমরা আসবো। গুড বাই দাদা, আসি। গুড বাই। পরিকল্পনা মাফিক রবিবার সকালে ইলেকট্রিক মিস্ত্রিদের কাজ বুঝিয়ে দিয়ে গেছিলেন অনুকূলবাবু। তারপর তিনি আবার এসে হাজির বৃহস্পতিবার। কিন্তু ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিদের কাজ দেখে অবাক হয়ে গেলেন তিনি। দেয়ালের যেখানে বাকেট, সুইচবোর্ড ইত্যাদি লাগাবার কথা, বাথরুমে
কিচেনে যেসব জায়গাতে প্লাগ পয়েন্ট ইত্যাদি করার জন্য তিনি দেখিয়ে দিয়ে গেছিলেন তা সব অন্য দিকে, অন্য জায়গাতে বসানো হয়েছে। বিস্মিত অনুকূলবাবু মিস্ত্রিকে বললেন, এই তোমাদের তো কোথায় কি করতে হবে তা দেখিয়ে দিয়ে গিয়েছিলাম, তো তোমরা তোমাদের খেয়াল খুশি মতন সব লাগিয়ে দিয়েছো কেন? না 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 না, এক বাবু তো রোজ দুপুরবেলা এসে আমাদের কাজের তদারকি করতেন বুটে। আজও দুপুরে তিনি এসেছিলেন বুটে। তিনি তো বললেন আপনি তাকে আমাদের কাজে তদারকি করতে বলেছেন। তিনি যখন যেমন বললে আমরা তেমন করেছি বুটে। আবার সেই দেয়াল আলমারির মতো ঘটনা। এবার স্পষ্টতই শীতাংশুবাবুর ওপর অসন্তুষ্ট হলেন অনুকূলবাবু। বাড়িটা তো অনুকূলবাবুর, শীতাংশুবাবুর নয়। এ ধরনের নির্দেশ দেবার আগে শীতাংশুবাবুর ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিল। আর এখন কিছু করার নেই, কাজ শেষ মিস্ত্রিদের। এরপরই ইলেকট্রিক মিস্ত্রি হঠাৎ বলে উঠল, এই তো বাবু চলে এসেছেন, উনাকে জিজ্ঞেস করুন যে আমরা উনার কথা মতো কাজ করেছি কিনা। অনুকূলবাবু ফিরে তাকিয়ে দেখলেন শীতাংশুবাবু ঘরের মধ্যে ঢুকে পড়েছেন, মুখে একগাল হাসি। মিস্ত্রিদের সামনে তাকে কিছু বলা সমীচীন হবে না মনে করে তিনি তাদের বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। ঠিক আছে বাবু। মিস্ত্রিরা ফ্ল্যাট ছেড়ে চলে যাবার পর অনুকূলবাবু বেশ একটু উষ্মা প্রকাশ করেই শীতাংশুবাবুকে বললেন, মশাই বলুন। আপনি আমাকে না জিজ্ঞাসা করে মিস্ত্রিদের এইভাবে কাজ করতে বললেন কেন? আরে ভেবে দেখুন, আপনি যদি সুইচ বোর্ডটা ওই পূব দিকে জানলার পাশে বসান, তবে কোনো অসতর্ক মুহূর্তে সুইচ টিপতে গিয়ে জানলার কোনায় বাড়ি খেতে পারেন। লাইটের বাকেট যেখানে বসাতে বলেছিলেন সেখানে রান্নাঘরের ধোয়া লেগে ঝুল তো জমবেই। আর গিজারের প্লাগ পয়েন্টটা আপনার দেখানো জায়গাতে বসালে শাওয়ারের কল খুললে সেখানে জলের ছিটা পড়তই পড়তো। বেশ কিছুক্ষণ ধরে শীতাংশুবাবু যুক্তি সাজিয়ে ব্যাখ্যা দিয়ে গেলেন কেন তিনি ওই সব নির্দেশ মিস্ত্রিদের দিয়েছেন সে প্রসঙ্গে। তারপর অনুকূলবাবুর দিকে তাকিয়ে বললেন, কি দাদা, আমি ঠিক বললাম কি না? শীতাংশুবাবু হয়তো সঠিক কথাই বলছেন, তবে তা অনুকূলবাবুকে জানানো উচিত ছিল। হাজার হোক বাড়িটা তো অনুকূলবাবুর। মনে একটু ক্ষোভ হলেও অনুকূলবাবু কাউকে চট করে কটু কথা বলতে পারেন না। আর এখন যা হবার হয়েও গেছে, তাই তিনি মনের অসন্তোষ আর তেমনভাবে প্রকাশ না করে শুধু বললেন, ঠিক আছে, তবে তবে আপনার পরিকল্পনাটা না আমাকে একটু আগাম বললে ভালো করতেন। অনুকূলবাবু এরপর এই ভেবে মনে মনে আশ্বস্ত হলেন যে কাঠের কাজ, ইলেকট্রিকের কাজ শেষ। শীতাংশুবাবু এ ব্যাপারে আর কোনো নির্দেশ দিয়ে গোলযোগ পাকাতে পারবেন না। শীতাংশুবাবু কিন্তু তারপর আর দাঁড়ালেন না। যেমন হঠাৎ এসেছিলেন আচ্ছা, তেমন হুট করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি আসি। আচ্ছা, অনুকূলবাবু মনে মনে ভাবলেন, লোকটি বড় অদ্ভুত, নইলে পরের ফ্ল্যাট নিয়ে এত কেউ মাথা ঘামায়। কিছুক্ষণের মধ্যেই দরজায় আবার টোকা দেওয়ার শব্দ। দরজা খুলেই দেখলেন সেই বঙ্কু আর কেষ্ট এসে হাজির। বঙ্কু বলল, আজ আপনি আমাদের আসতে বলেছিলেন দাদা, আমরা কিন্তু কথার খেলাপ করি না। কি রে কেসটা? যা বলেছিস ভাই। আমার খেয়াল আছে আপনাদের আজকে আসতে বলেছি, আমার খেয়াল আছে। এই নিন আপনাদের টাকা। দুটো 500 টাকার নোট বের করে এগিয়ে দিলেন বঙ্কুর দিকে। টাকা দেখে একবার পরস্পরের মুখ চাওয়াচাই করার পর কেষ্টা বললে, এ কি দিচ্ছে দাদা? এতে তো শ্মশান যাত্রা ধূপকাঠিও কিনা যাবে না। মানে
মানে ঠিক কত দিতে হবে তাহলে? টপ ফ্লোর তো দাদা, তার উপর লিফট নেই। আমরা কিন্তু অবিবেচক নই। 10,000 দিলেই হবে। 10,000? আরে গ্রাউন্ড ফ্লোর হলে তো 20,000 চাইতাম। 10,000? কি বলছে এ লোকগুলো? অনুকূলবাবু বিস্মিত হয়ে গেলেন তাদের কথা শুনে। কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, কিন্তু দাদা, বলুন বলুন। আমার তো অত টাকা দেবার সামর্থ্য নেই। আমি সামান্য একটা চাকরি করি, সারা জীবন অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপরে এই ফ্ল্যাটটা কিনলাম। বাবা বাবা, আমরা তো বেশি চাইনি দাদা। না মানে 10,000? না 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 না, মাত্র 1%। 10 লাখের ফ্ল্যাটে 10,000 একেবারে 1% হয়। আমরা তো শুনেছি 10 লাখ নয়, আসলে আপনি 7 লাখে ফ্ল্যাটটা নিয়েছেন। ওদিকে 3 লাখ তো আপনার বেঁচে গেছে। ধরে নিন ওই বেঁচে যাওয়া টাকা থেকে 10,000 টাকা আপনি সমাজ সেবায় দান করেছেন। কি রে কৃষ্ণ বল। লোক দুটো যে খবরাখবর নিয়েই এসেছে তা বুঝতে পারলেন অনুকূলবাবু। ফ্ল্যাটটা অনেক দিন পড়েছিল বলে সত্যিই প্রমোটার 7 লাখে ছেড়ে দিয়েছিল ফ্ল্যাটটা। অনুকূলবাবু তাদের কি বলবেন বুঝতে না পেরে চুপ করে রইলেন। তাকে চুপ দেখে আবার বঙ্কু বলল, ঘাবড়াবেন না দাদা, দরকার হলে 12 মাস ধরে 1,000 টাকা করে করে ইনস্টলমেন্ট দেবেন। সেক্ষেত্রে 2,000 টাকা বেশি দিতে হবে আপনাকে। অসামান্য ব্যাপার, আপনার জন্য এটুকু তো আমরা করতে পারি। অনুকূলবাবু বিড়বিড় করে বলতে লাগলেন, আমার যা ছিল সবই তো এই ফ্ল্যাট কিনতেই ঢেলেছি ভাই। এখনো অনেক খরচ বাকি। আচ্ছা আচ্ছা, অত টাকা দেবার ক্ষমতা সত্যি আমার নেই। আরে সত্যিই নেই। টেনশন করবেন না দাদা, টেনশন করবেন না, ওতে শরীর খারাপ হবে। একদম একদম ধরে নিন প্রমোটারের কাছে 10,000 বাকি আছে আপনার, একদম। সেটাই আপনি দিচ্ছেন। কিরে বঙ্কু, আরে আরে, গ্রাউন্ড ফ্লোরের ওই সাহাবাবুকে জিজ্ঞেস করে দেখবেন একবার। আমরা 20,000 চেয়েছি, তো উনি ঝকাস করে আগে 30,000 দিয়ে দিয়েছিলেন। অবশ্য তার লাভটাও একেবারে হাতে নাতে পেয়েছিলেন বটে উনি কিছুদিনের মধ্যে। আর বললা সাহাবাবুর হচ্ছে লোহার ব্যবসা, অক্সারে আর লোহা কেনেন। আর সেবার যখন ওই কান কাটা কানু দলবল ওনার ওপর রাস্তার মোড়ে একটা হামলা চালালো, তখন এই তো এ পাড়ার শান্তি বজায় রাখতে প্রতিবেশীকে বাঁচাতে আমরাই তো এগিয়ে গেলাম। আর দুটো পেটো সব পাতলা। কানু আর ভয়ে পাড়ায় ঢোকে না। আমার কাছে না ভাই ওই সত্যি টাকা পয়সা তেমন নেই। তবু আমি একবার একটু ভেবে দেখি, মানে আপনাদের সমাজ সেবায় আমি কি সাহায্য করতে পারি, একটু সময় আর কি। আরে কোনো ব্যাপার না দাদা, একটু ভাবুন। আর টেনশন লেনে কা নেই দেনে কা হ্যায়। ভালো থাকবেন দাদা, আমরা পরে একদিন আসবো। চল রে কেসটা, চল চল চল। অনুকূলবাবু দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর তার মাথায় হঠাৎ এলো, শীতাংশুবাবুকে ব্যাপারটা জানালে কেমন হয়। তিনি তাকালেন উল্টো দিকের ফ্ল্যাটের দরজার দিকে, কিন্তু সে দরজা তো বাইরে থেকে তালা বন্ধ। ভদ্রলোকের আবার ফোন নম্বরও নেই, কাজেই তাকে আর ধরতে পারলেন না অনুকূলবাবু। মাঝে 3 দিন কেটে গেছে। ফ্ল্যাটে কাঠ আর ইলেকট্রিকের যা কাজ ছিল তা শেষ। এবার ফার্নিচারগুলো পাঠাবার পালা।
অনুকূলবাবুর সাথে আর যোগাযোগ হয়নি শীতাংশুবাবুর। তথাকথিত সেই সমাজসেবক, তাদের ব্যাপারে 2-4 জন অফিস কলিগ আর পরিচিতদের সাথে আলোচনা করেছিলেন তিনি। সবাই তাকে পরামর্শ দিয়েছেন, নতুন জায়গাতে গিয়ে ও ধরনের লোকেদের সাথে ঝামেলা করে লাভ নেই। তবে 10,000 নয়, ওরা অমন ডিমান্ড করেই থাকে। ওদের সাথে ঠিকমতো দর কষাকষি করতে পারলে শেষ পর্যন্ত নাকি ওরা 4-5-এই রাজি হয়ে যাবে। এই তো সেদিন শীতাংশুবাবুর ভাইয়েরা যখন সোনারপুরে বাড়ি কিনেছিল, তখন স্থানীয় ক্লাবের ছেলেরা এলসিডি টিভি চেয়েছিল। শেষ পর্যন্ত রফা হলো পোর্টেবল টিভিতে। তাই অনুকূলবাবুও ঠিক করেছেন, তিনি 4, খুব বেশি হলে 5,000 পর্যন্ত উঠবেন। এ টাকা দেবার জন্য অবশ্য অফিসের কোঅপারেটিভ থেকে লোন করতে হবে তাকে। মন না চাইলেও বাধ্য হয়েই খানিকটা এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। একদিন সকালে অনুকূলবাবু প্যাকার্স নামে এক কোম্পানিকে দিয়ে একটা খাট আর কিছু আসবাবপত্র পাঠিয়ে দিলেন তার ফ্ল্যাটে। আজকাল প্যাকার্সের মতো বেশ কিছু কোম্পানি গড়ে উঠেছে কলকাতাতে, যারা শিফটিংয়ের সময় মালপত্র এক বাড়ি থেকে নিয়ে অন্য বাড়িতে পৌঁছে দেয়। শুধু তাই নয়, জিনিসগুলোকে নির্দিষ্ট স্থানে বসিয়েও দেয়। ঝামেলা এড়াতে তাই প্যাকার্সের শরণাপন্ন হয়েছিলেন তিনি। দুপুরবেলা প্যাকার্সের লোকজন চাবি ফেরত দিয়ে পেমেন্ট নিয়ে যাওয়ার সময় জানিয়ে গেল যে অনুকূলবাবুর কথা মতোই তার ফ্ল্যাটে গিয়ে জিনিসগুলো যথাস্থানে বসিয়ে তারা এসেছে। বিকেলবেলা জিনিসগুলো সত্যিই ঠিকঠাক পৌঁছেছে কিনা তা দেখার জন্য ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলেন অনুকূলবাবু। রাস্তায় জ্যাম ছিল। অনুকূলবাবু যখন ফ্ল্যাটের দরজায় পৌঁছলেন, ঠিক তখনই বাইরে ঝুপ করে শীতের সন্ধ্যা নামল। তিনি দরজা খুলে ফ্ল্যাটের ভেতরে ঢুকলেন। ড্রয়িং রুমে আপাতত তিনি একটা বুক সেলফ রাখবেন। সেটা তার বলে দেওয়া জায়গা মতো ঠিকঠাক লোকগুলো বসিয়েছে বলে অনুকূলবাবু বেশ খুশি হলেন। ছোট বেডরুমের দরজার পাশে স্টিলের আলমারিটাও ঠিক মতোই রেখেছে। কিন্তু বড় বেডরুমে ঢুকেই অনুকূলবাবু থমকে গেলেন। খাটটাকে উত্তর দিকের জানলার পাশে রাখতে বলেছিলেন তিনি, সেটা লোকগুলো রেখে গেছে দক্ষিণের দেওয়ালের গায়ে। মুহূর্তের মধ্যে অনুকূলবাবুর মনে একটা সন্দেহ উঁকি দিল। সঙ্গে সঙ্গে তিনি মোবাইল বার করে ফোন করলেন প্যাকার্সে। তিনি যা ভেবেছিলেন ঠিক তাই। কোম্পানির লোক বলল, খাটটা আমরা জানলার পাশেই বসাতে যাচ্ছিলাম, কিন্তু আপনার বাড়ির একজন লোক এসে বললেন খাটটা জানলার পাশে নয়, দক্ষিণের ওই দেয়ালের গায়ে বসাতে হবে। আরে মশাই, আপনাদের সাথে তো আমার কথা হয়েছে, আপনারা আমাকে একবার জিজ্ঞাসা করেননি তো? না না, মানে আমরা ভেবেছি আপনি ব্যাপারটা জানেন। ওই ভদ্রলোক আবার এও বললেন যে তার নাকি ব্রঙ্কাইটিসের ধাত আছে, শীতকালে উত্তরের জানলার পাশে খাট রাখলে তার নাকি তাতে সমস্যা বাড়বে। আপনাদের পারিবারিক সমস্যা দাদা আপনারা নিজেরাই মিটিয়ে নিন, এর মধ্যে আমাদের ফেলবেন না। রাখছি দাদা। ফোন হাতে নিয়ে কিছুক্ষণ হতভম্বের মতো খাটের দিকে চেয়ে রইলেন অনুকূলবাবু। জিনিসটাকে খাট বলা হলেও আসলে সেটা অনুকূলবাবুর ঠাকুরদার আমলের একটা বিশাল ভারী পালঙ্ক। সেটাকে ঠেলে সরানো 2-4 জন লোকের কম নয়। খোলা সেট করা অনেক হাঙ্গাম। এদিকে অনুকূলবাবুর স্ত্রী আবার বাস্তুশাস্ত্র মানেন। তিনি পই পই করে বলে দিয়েছিলেন পালঙ্ক যেন দেয়াল ঘেঁষে না রাখা হয়। গৃহপ্রবেশের দিন এ ব্যাপারটা চোখে পড়লেই ঝামেলার এক শেষ। অনুকূলবাবু এবার সত্যিই রেগে গেলেন শীতাংশুবাবুর ওপর। অনেক হয়েছে, আর নয়। লোকটা কিনা শেষে তার বেডরুমেও হানা দিচ্ছে। এরকম কিছু লোক থাকে যারা অন্যের ব্যাপারে নাক গলাতে ভালোবাসে। আর কদিনের মধ্যেই অনুকূলবাবুর পুরো পরিবার উঠে আসছে ফ্ল্যাটে।
হয়তো তখন তিনি অযাচিতভাবে এমন কিছু করে বসবেন যাতে তার পরিবারে অশান্তি শুরু হবে। তার আগেই লোকটাকে থামাতে হবে। এসব কথা ভাবতে ভাবতে উত্তেজিত হয়ে উঠলেন অনুকূলবাবু। আর কিছুক্ষণের মধ্যেই দরজা ঠেলে ঘরে ঢুকলেন শীতাংশুবাবু। দাদা, আরে আপনার মুখ এত গম্ভীর কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, হয়েছে হয়েছে। আপনি যারা ফার্নিচার সাজাতে এসেছিল তাদের পালঙ্কটা দেওয়াল ঘেঁষে রাখতে বলেছেন। এই ব্যাপার, আমি ভাবলাম অন্য কিছু হয়েছে। জানলার পাশে খাট রাখলে শীতকালে উত্তরের বাতাস লাগবে যে। আপনি আপনি মশাই, আপনি কি ভেবেছেন বলুন তো? আপনি এসব নির্দেশ দেবার কে? কেন এভাবে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করছেন? না মানে আসলে আসলে আমি তো ফ্ল্যাটটাকে আমার নিজের মতো ভেবেই যাতে ভালো হয় তাই করতে বলেছি। অন্যের বাড়িকে নিজের বাড়ি ভাবলেই হলো? এই বাড়িটা আপনার নয়, আমার। হ্যাঁ জানি তো। আমার অনেক কষ্ট করে নিজের পয়সা খরচা করে কিনেছি। দোহাই আপনার, আপনি আর আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। মনে রাখবেন, এই বাড়িটা আমার, আমার। হ্যাঁ তাই তো, বাড়িটা তো আপনারই। ধীরে ধীরে পা ফেলে বাইরে ব্যালকনির অন্ধকারে গিয়ে দাঁড়ালেন শীতাংশুবাবু। তার মাথাটা বুকের কাছে নেমে এসেছে, যেন একটা অপরাধীর ভাব। একটা থমথমে পরিবেশের সৃষ্টি হলো। এর আগে কোনো ভদ্রলোকের সাথে এমন রূঢ় ব্যবহার করেননি অনুকূলবাবু। নিজের ব্যবহারেও বেশ হতভম্ব তিনি। শীতাংশুবাবু অন্ধকারে দাঁড়িয়ে আছেন। তাঁকে এরপর ঠিক কি বলা উচিত বুঝে উঠতে পারছিলেন না অনুকূলবাবু। ঠিক এই সময়ে দরজায় একটা শব্দ হলো। দরজা ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করল সেই সমাজসেবীদ্বয়। বঙ্কু অনুকূলবাবুর উদ্দেশ্যে হেসে বলল, দাদা, আমরা এসে গেছি। হ্যাঁ, আসুন। বাক্য ব্যয় না করে পকেট থেকে টাকা বার করে এগিয়ে দিলেন বঙ্কুর দিকে। বঙ্কু টাকাটা গুনে নিয়ে বলল, ও, বুঝেছি। আর 4,000 করে বছরে 3টে ইনস্টলমেন্টে 12,000, তাই তো? না, ইনস্টলমেন্ট নয়, আমি ওটাই দিলাম। কি দিচ্ছেন দাদা? মাত্র 4,000? লোকগুলোর সাথে বেশি কথা বলতে ইচ্ছেই করছে না অনুকূলবাবুর। তিনি পকেট থেকে আর একটা 1,000 টাকার নোট বার করে এগিয়ে দিয়ে বললেন, এটাই কিন্তু আমার শেষ সামর্থ্য। এটা রাখুন, আর সম্ভব নয়। কিন্তু আমাদের রেট কিন্তু 10,000। এটা কিন্তু আপনাকে দিতে হবে আমাদের। বুঝেছি, কিন্তু বললাম তো আর সম্ভব নয়। দেখছিস কি ভিখারি পার্টি রে বাবা। শীতাংশুবাবুর ব্যাপারটায় এমনিতেই মেজাজটা খারাপ হয়েছিল অনুকূলবাবুর। এই ভিখারি কথাটা কানে যেতেই তিনি আর নিজেকে সামলাতে না পেরে বলে উঠলেন, ভিখারি আমি না আপনারা? আপনারাই তো ভিক্ষা করতে বেরিয়েছেন। সমাজসেবা করতে হলে নিজেদের পয়সায় করুন না, যান না। ও টাকা নিলে নিন, নইলে যান এখান থেকে। আমাকে শান্তি দিন একটু। আপনাকে শান্তি দেওয়ার জন্যই তো টাকাটা চাইছি। আর 10,000 না দিলে বরং এখন অশান্তি শুরু হবে। ভয় দেখাচ্ছেন আমাকে? না না ভয় দেখাচ্ছেন? না 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 না। কি অশান্তি হবে? কি করবেন শুনি? হঠাৎ কেষ্টর হাতে কোমরের নিচ থেকে উঠে এলো একটা লম্বা ছুরি। ছুরিটা অনুকূলবাবুর নাকের ডগায় নাচিয়ে বলল, কি অশান্তি হবে তা টাকা না দিলে বুঝবেন। টাকা বার করুন। আপনারা
আপনারা এগুলো কিন্তু ঠিক করছেন না। কি করছেন এসব? আমি কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করবো এবার। চেঁচান চেঁচান এ ফ্লোরে কেউ থাকে না, আপনাকে কেউ বাঁচাতে আসবে না দাদা। এই বলে বঙ্কু খামচে ধরলো অনুকূল বাবুর জামার কলা। অনুকূল বাবু আতঙ্কে চিৎকার করে আরে উঠলেন, আরে আরে কি করছেন এগুলো? যত জোরে ইচ্ছা চেঁচান দাদা, যত জোরে। বললাম না কেউ আসবে না, কেউ না। ঠিক এই সময় একটা গলা শোনা গেল। কেউ একজন আসবে। কে রে? বারান্দা ছেড়ে ঘরে ঢুকেছেন শীতাংশু বাবু। অনুকূল বাবু এতক্ষণ তার উপস্থিতি ভুলেই গিয়েছিলেন। তার গলা শুনে কেষ্ট বলে উঠল, কে? তারপর পিছন ফিরে তাকালো শীতাংশু বাবুর দিকে। কিন্তু তার পর মুহূর্তেই একটা বিস্ময়ের ভাব ফুটে উঠল তার মুখে। বঙ্কুও ফিরে তাকালো শীতাংশু বাবুর দিকে। তার চোখে মুখেও ফুটে উঠল একই রকম ভাব। আর এরপরই শীতাংশু বাবু ধীরে ধীরে এগোতে লাগলেন তাদের দিকে। বঙ্কুর হাতটা খসে পড়ল অনুকূল বাবুর কলার থেকে। বিস্মিত অনুকূল বাবু খেয়াল করলেন, বিস্ময় নয়, কেমন যেন একটা আতঙ্কর ভাব জেগে উঠেছে বঙ্কু আর কেষ্টর মুখে। তারা দরজা থেকে পিছু হটতে শুরু করেছে, কিন্তু এরপরই শীতাংশুবাবু ক্ষিপ্র গতিতে গিয়ে দরজা আগলে দাঁড়ালেন। কেষ্ট এবার একটা ভয়ঙ্কর কাজ করল। অনুকূলবাবু তা দেখে আতঙ্কে চিৎকার করে উঠলেন। কি কি? কেষ্ট ছুরিটা সজোরে ছুঁড়ে মেরেছে শীতাংশুবাবুকে। সেটা তার পাঁজরে গিয়ে আমূল বিদ্ধ হলো। শীতাংশু বাবু! অনুকূলবাবু ভয় পেয়ে গেলেও শীতাংশুবাবু কিন্তু হেসে উঠলেন। তারপর কিছুই যেন হয়নি, এমনভাবে ছুরিটা পাঁজর থেকে টেনে খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এগোতে লাগলেন বঙ্কু আর কেষ্টর দিকে। এবার উল্টে আতঙ্কে চিৎকার করে উঠল তারা দুজন। দুজনের মুখ যেন ভয়ে রক্তশূন্য। শীতাংশুবাবু এগোচ্ছেন তাদের দিকে। তিনি যখন তাদের প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন, এমন সময় তারা দুজন প্রবল আতঙ্কে ছুটল অন্ধকার ব্যালকনির দিকে। তারপর ব্যালকনির রেলিং টপকে 4 তলা থেকে শটান ঝাঁপ মারল নিচে। ব্যালকনির অন্ধকার থেকে ভেসে এলো তাদের প্রবল আর্তনাদ। অনুকূলবাবু হতভম্ব। ব্যাপারটা কি হলো তার বোধগম্য হচ্ছে না। শীতাংশুবাবু ফিরে তাকালেন অনুকূলবাবুর দিকে। তারপর বললেন, একটা মানুষ কত কষ্ট করে, কত আশা নিয়ে ঘরবাড়ি করে আমি তা জানি। আর এই লোকগুলো তাদের সব শান্তি কেড়ে নেয়। যাই হোক, আমি কিন্তু আপনাকে অনেক বিব্রত করেছি। আসলে আমিও ফ্ল্যাটটাকে সত্যি নিজের বলে ভাবতে শুরু করেছিলাম, তাই হয়তো কিছু ভুল করে ফেলেছি। ক্ষমা করবেন আমাকে। শীতাংশু বাবু, এবার আপনি আপনার পরিবার নিয়ে এখানে শান্তিতে থাকুন। আমি চলি। না না, ভয় নেই, আর ভয় নেই, ওরা আর আসবে না। আমরা কেউ আর আসবো না, কেউ আর আসবো না, কেউ আর আসবো না। বিস্মিত হতভম্ব অনুকূলবাবু জিজ্ঞেস করলেন, ওই গুন্ডাগুলো আপনাকে দেখে এমন ভয় পেল কেন বলুন তো? আপনি কি ম্যাজিশিয়ান, নাকি কোনো ভেলকি জানেন যে ওদের ছুরিতে আপনার কিচ্ছু হলো না? জামার নিচে কিছু পরা আছে নাকি? আসলে ওরা ভয় পেল ওদের কৃতকর্মের জন্য। না না, আমি ম্যাজিশিয়ান বা ওই ধরনের কোনো লোক নই। এই বলে দরজা ঠেলে শীতাংশুবাবু বাইরে চলে গেলেন। তার পেছনে ডাকতে ডাকতে অনুকূলবাবুও বাইরে বেরিয়ে এলেন। শীতাংশু বাবু, ও শীতাংশু বাবু, কোথায় গেলেন? কিন্তু বাইরের ল্যান্ডিং, সিঁড়ি, কোথাও তিনি নেই। তিনি যেন হাওয়ার মতো মিলিয়ে গেছেন। শীতাংশুবাবুর আর দেখা পেলেন না অনুকূলবাবু। পুরো ঘটনায় ধাতস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগলো তার। পুরো ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত, রহস্যময় লাগলো তার কাছে। দিন 4 পরে তিনি হাজির হলেন তার প্রমোটারের কাছে। টুকটাক নানা কথা বলার পর তিনি বেশ কায়দা করেই প্রমোটারকে জিজ্ঞেস করলেন,
আচ্ছা, আপনি শীতাংশু বাগ নামে কোনো ভদ্রলোককে চেনেন? আপনি এই নাম জানলেন কিভাবে? তার মানে আপনি তাকে চেনেন? হ্যাঁ, আমি তাকে চিনতাম। সত্যি কথা হলো, আপনার ফ্ল্যাটটা প্রথমে উনি বুক করেছিলেন। টাকা দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছিল। পজিশন না নিয়েও আনন্দে রোজ একবার আমার কাছে এসে চাবি নিয়ে ওই ফ্ল্যাটটা দেখে আসতেন। এমন একটা ফ্ল্যাটের বহুদিনের শখ ছিল তার। অনেকদিন ধরে টাকা জমিয়েছিলেন এজন্য। রোজ ফ্ল্যাটটা দেখে যখন আমাকে চাবি ফেরত দিতে আসতেন, তখন আমাকে বলতেন ফ্ল্যাটের ভিতরটা সাজাবার জন্য কি কি পরিকল্পনা তিনি করেছেন। সবই ঠিকঠাক চলছিল। তখন আর সপ্তাহখানেকের মধ্যে বকেয়া টাকা শোধ করে তার ফ্ল্যাটটা পাকাপাকিভাবে নিয়ে নেওয়ার কথা। কিন্তু বছর খানেক আগে ঠিক তখনই একদিন কি হয়েছিল? থামলেন কেন, বলুন। আজ আর এই ব্যাপারটা বলতে কিন্তু আমার আর কোনো ভয় নেই। একটা শয়তান মারা গেছে, অন্যটা শিরদাঁড়া ভেঙেছে। আপনি হয়তো শুনেছেন যে কদিন আগে আপনাদের এই বিল্ডিং থেকে রাতের বেলায় নিচে দুজন পড়ে গেছিল। তারা হলো বঙ্কু আর কেষ্ট, নাম করা দুই গুন্ডা। ওরাই এসে সেদিন ধরেছিল শীতাংশু বাবুকে। 20,000 টাকা দাবি করে তাকে ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছিল। চাবি ফেরত দিতে এসে তিনি ব্যাপারটা জানিয়েছিলেন আমাকে, কিন্তু ওই চাপটা নিতে পারেননি ভদ্রলোক। বাড়িতে ফিরে হার্ট অ্যাটাক, আর হাসপাতালে নিয়ে যাবার পথেই সব শেষ। কি বলছেন? অনুকূলবাবু তাঁর কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তাঁর কানে শুধু বাজতে লাগলো শীতাংশুবাবুর সেদিনের কথাগুলো। এবার আপনি পরিবার নিয়ে এখানে শান্তিতে থাকুন। আমরা কেউ আর আসবো না। শুনছিলেন গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কাহিনী অবলম্বনে আমরা কেউ আর আসব না। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সূত্রধর এবং কেষ্ট অরূপ, শীতাংশু এবং প্রমোটার সঞ্জয়, অনুকূল সৌভিক, বঙ্কু মিস্ত্রি এবং প্যাকার্সের লোকের চরিত্রে সুদীপ্ত, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।